প্রাইমারিতে যেটা আমরা দেখতে পাচ্ছি, আপার প্রাইমারিতে এক্সট্রা যেটা দেখতে পাবো, আমি পুরো সিলেবাসটা আমি আগে একে একটু লিখে দিয়ে নিই, তারপর আমি সিলেবাসটা আলোচনা করে দিচ্ছি। আপার প্রাইমারিতে যেটা আমরা দেখতে পাবো সেটা হলো যে এক্সট্রা যেটা আছে গ্রুপ সি গ্রুপ ডি থেকে আলাদা, সেটা হলো মেনসুরেশন পার্টটা, পরিমিতি। পরিমিতিটা রয়েছে। 2 নম্বর হালকা অ্যালজেব্রা রয়েছে। হালকা, আবার বলছি এরকম না যে এসএসসি সিজিএল লেভেলের অ্যালজেব্রা বা আরআরবি এনটিপিসি লেভেলের অ্যালজেব্রা নয়। তারপর রয়েছে জ্যামিতি, জিওমেট্রি রয়েছে। এবার এই জিওমেট্রির মধ্যে কোন কোন চ্যাপ্টার মেইনলি কভার করছি? লাইন অ্যান্ড অ্যাঙ্গেল এখানে এবং ট্রায়াঙ্গেল। এই লাইনস অ্যান্ড অ্যাঙ্গেল একটা বিরাট হিউজ চ্যাপ্টার। আসলে প্রাইমারিতেও এটা থাকে, প্রাইমারি টেটেও থাকে, মিথ্যে বলে লাভ নেই, প্রাইমারি টেটেও এটা থাকে। তাহলে আমি যদি দেখি, তাহলে এক্সট্রা আমাকে এই যদি একটু অঙ্কের পরিভাষায় বলি, দিস আর অ্যাডভান্স ম্যাথ। অ্যাডভান্স পার্টটা কিন্তু আপার প্রাইমারিতে থাকছে, কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন যেটা আসছে, ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু এই যে পার্টটা আমি বললাম, নাম্বার সিস্টেম, সরলীকরণ, দশমিক, আবৃত দশমিক, বিভাজ্যতা, লসাগু গসাগু, অংশীদারি কারবার, গড়, অনুপাত সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, ছাড়, সরল সুদ, সময় কার্য, সময় দূরত্ব, এই জায়গা থেকে কিন্তু ম্যাক্স টু ম্যাক্স প্রশ্ন, আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ম্যাক্স টু ম্যাক্স প্রশ্ন কিন্তু এখান থেকেই এসছে। ঠিক আছে, এবং এখানে আরেকটা জিনিস অ্যাড করলাম, আসলে এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হতো, সেটাও আমি অ্যাড করে দিই। সেটা হলো সব পরীক্ষায় থাকে না, আপার প্রাইমারিতে বিশেষ করে দেখতে পাচ্ছি, সেটা হলো বহুভুজ, পলিগন, যেটা কিন্তু অন্যান্য খুব কম পরীক্ষাতেই থাকে। স্টেটের পরীক্ষা তো থাকেই না, সেন্ট্রালের বলতে গেলে রেল ছাড়া অন্য কোথাতে এই বহুভুজ বা বেসিক্যালি সুষম বহুভুজ, রেগুলার পলিগন আমাদের সিলেবাসে আছে। আচ্ছা, এবার আমি একটু জানতে চাইবো তোমাদের কাছ থেকে, তোমাদের বেসিক্যালি অঙ্কের কন্ডিশন কি আছে, কি পরিস্থিতিতে অঙ্কে আছো এই মুহূর্তে? একটু মাইকটা অন করে যদি বলো তোমাদের অঙ্কের পরিস্থিতিটা কোন পর্যায়ে আছে। আর এখানে ম্যাথ সাবজেক্ট কার ছিল? কারো কি ম্যাথ সাবজেক্ট ছিল? যারা আছো তাদের মধ্যে কেউ বলো। হ্যাঁ, তোমরা আনমিউট করতে পারবে? আনমিউট করা যাবে, দেখো। তো আনমিউট করে রেসপন্স করো তোমরা। রেসপন্স না করলে প্রত্যেকে আনমিউট করা, হ্যাঁ রেসপন্স করতে হবে ক্লাসে। তাহলে তো বুঝতে পারবো না আমি। স্যার ম্যাথ তো ছিল না, তবে ম্যাথমেটিক্সটা মোটামুটি অ্যাডভান্স লেভেলটা নয়, অ্যারিথমেটিকটা মোটামুটি রেডি আছে। যেহেতু অন্যান্য পরীক্ষা দেওয়া হয় সেই কারণে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ সেই কারণে। আচ্ছা, আর বাকিদের শুনি, একজনের কাছ থেকে তো পেলাম, বাকিদের শুনি দেখি। আমি একটু সেরকম প্রিপারেশন নেই আমি দীর্ঘদিন, আমার সেরকম ম্যাথের প্রিপারেশন নেই দীর্ঘদিন পড়াশোনা ছাড়া আর কি। দীর্ঘদিন পড়াশোনা ছাড়া। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম একজনের কথা শুনি আগে, একজন করে। হ্যাঁ, তোমার নামটা? কাকলি নাগ। কাকলি। আচ্ছা কাকলি, তোমার টার্গেট বেসিক্যালি কোন এক্সাম এই মুহূর্তে? স্যার এখন তো আমি অনেকদিন পরে এক্সামে বসছি, আগে চাকরি পরীক্ষা অনেক দিয়েছিলাম, কিন্তু স্যার আজ 5 বছর ধরে হয়নি, ছেড়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, 2011 টেস্ট পাস করে বসে আছি, বসে ট্রেনিং নেই আমার বিয়ে। আচ্ছা আচ্ছা, কিছু হয়নি, বসেছিলাম। রিসেন্ট এই স্যারের, আমি গ্রুপে আছি, দীর্ঘদিন ধরেই আছি ইনাদের সাথে যুক্ত। তো আমি আবার সিডির এক্সাম এবং আপার প্রাইমারি দুটোই দেবে তো নিশ্চয়ই, সুযোগ না থাকলে? স্যার, না, আমি আপাতত দিচ্ছি না স্যার, আমি গ্রুপ সিডি এর জন্য প্রিপারেশন নেব। সিডিটা দেবে একদম। আচ্ছা ঠিক আছে, ধরো সিডি যদি, ধরো আমি তোমাকেই আগে সবাইকে উদ্দেশ্য করে তোমাকে বলছি, ধরো সিডির পরীক্ষা ডিসেম্বর মাসে যদি হয়, আগামী 3 মাস ভয়ঙ্কর খাটতে পারবে?
স্যার আগামী চেষ্টা অবশ্যই করবো। হ্যাঁ, আগামী 3 মাস যদি ভয়ঙ্কর খাটতে পারো, এই সিলেবাস তোলা কোনো ব্যাপার না, আমার কাছে অন্তত ব্যাপার না, ঠিক আছে? এই সিলেবাস তোলা একদিন এক একটা করে চ্যাপ্টার আমি নামিয়ে দেবো, সেটা মোটামুটি কোনো কোনো চ্যাপ্টারে 2 দিন লাগতে পারে, ঠিক আছে? তো চাপ হ্যাঁ। নেওয়ার কিছু নেই, কিন্তু অঙ্ক শুরু করতে গেলে যারা অঙ্কের সাথে বহুদিন কানেকশন নেই তাদেরকে এখন অনেকগুলো পথ মানে মেনে চলতে হবে, অনেকগুলো পন্থা মেনে চলতে হবে, তাহলেই গিয়ে অ্যাচিভ করা সম্ভব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা। কাকলির কথা শুনলাম, বাকিদের কথা একটু শুনে নি, তারপরে নয় আমি আমি বুঝতে পারবো কার পরিস্থিতিটা কি আছে এখানে, যারা যারা আজকে এখানে আছে। বাকি যাদের আমি তাদেরকে একটু আনমিউট করতে বলবো, যারা বলছো যে অঙ্ক মানে তোমরা আনমিউট না করে তোমরা হ্যান্ড রেইজও করতে পারো যে অঙ্কের পরিস্থিতি ভালো নয়, ঠিক আছে? বা মেসেজও করতে পারো, এখানে ইনকল মেসেজের জায়গা আছে, সবার সাথে মানে হয়তো এত কমিউনিকেট করতে গেলেও মুশকিল হয়ে যাবে। আবার কেউ যদি কথা বলতে চাও একদম নির্দ্বিধায় কথা বলতে পারো, বলো। বাকিদের অঙ্ক খুব ভালো? না স্যার ক্লাস তাই না স্যার, আচ্ছা আচ্ছা, আমি খালি এইটুকু জিজ্ঞাসা করব, অঙ্ক বিগত 2 বছর ধরে করি না কারা কারা আছে এরকম? অঙ্ক করি না 2 বছর ধরে, ঝিলাম বলছে, আচ্ছা এই তো এরকম হ্যান্ড রেইজ করলে বুঝতে পারবো। সুপ্রিয়া বলছে ওকে, দিবাকর বলছে ওকে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ চন্দ্রানী, হ্যাঁ স্যার, আমিও অনেকদিনই পড়াশোনার থেকে বিকাশ, প্রায় 9-10 বছর হলো। 9-10 বছর, ওটা অনেক। আচ্ছা ঠিক আছে, দেখে আমি হ্যান্ড রেইজগুলো একটু দেখে নিই আমি। আচ্ছা ত্রিথা, আচ্ছা তীর্থা, তীর্থা, হ্যাঁ কে বলছো? শম্পা, তাই তো? হ্যালো স্যার, আমি শম্পা দত্ত। হ্যাঁ শম্পা দত্ত বলছি, আমিও দীর্ঘদিন অঙ্ক থেকে ডিটাচ রয়েছি। অঙ্কের থেকে ডিটাচ রয়েছে, আচ্ছা ওকে, বেশ মানে বেশ। মেনলি টেট পরীক্ষা দেবো বলে আগে প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু এখন তো চাকরির খুব অবস্থা খারাপ, তার জন্য সবকিছুতেই বসতে চাইছি। হ্যাঁ ব্যাপার হচ্ছে কি, দেখো এইটা একটা সমস্যা তো আমরা বুঝতেই পারছি, যেহেতু যে রাজ্যে আছি সেই রাজ্যের কারণেই সমস্যাটা। কিন্তু পরীক্ষা তো আজ না হোক কাল না হোক পরশু পরীক্ষা হবেই, মানে স্কুল তো আর বন্ধ হয়ে যাবে না, এটা তো আমরাও বুঝতে পারছি। স্কুল বন্ধ হবে না, পিএসসি বন্ধ হবে না, এগুলো হবেই। এবার আমরা এই ব্যাপারটা হচ্ছে কিনা, আমি একটা কথা স্টুডেন্টদের বলে থাকি, মানে যে থেকে গেল সে টিকে গেল, ব্যাপারটা হচ্ছে তোমাকে থেকে যেতে হবে। মানে আমি বুঝতে পারছি থেকতে থেকতে দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, সেটাও বুঝতে পারছি, পরিস্থিতি এরকমই। তো সেখানে দাঁড়িয়ে এটাই বলবো যে অঙ্ক একটা এমন জিনিস, অঙ্কটা অনেকটা ওই অঙ্ক পারি আমরা সবাই, মানে অনভ্যাস আমাদেরকে স্কিল নষ্ট করে দেয়। অঙ্ক হয়তো দেখলেই আমরা এখন একটু ঝালাই করলেই আমরা, কারণ অঙ্ক তো আমাদের সবাইকেই 9-10 পর্যন্ত করতেই হয়েছে। ওই সাইকেল চালানো সবাই যেমন শিখেছি, বা সাঁতার কাটা সবাই যেমন শিখেছি, হয়তো এখন সাঁতার কাটতে না হলে অত ভালো কাটতে পারবো না, কিন্তু সাঁতার কাটতে পারবো। তো এইটুকু আমি কনফিডেন্স দিতে পারি যে আমি যে পদ্ধতিতে বা আমি যে মেথডিক্যালি আমি করাবো, যে মানে পন্থাগুলো মেনটেন যদি করতে পারো, আমার মনে হয় না অঙ্ক নিয়ে আগামী 3-4 মাস পর তুমি বলতে পারবে একে আমি একটা জায়গায় আমি পৌঁছেছি। এবং তার জন্য সময় খানিকটা বার করতে হবে। আমি বুঝতে, হয়তো অনেকের প্রত্যেকেরই হয়তো অন্য ব্যক্তিগত লাইফ তৈরি হয়ে গেছে, হয়তো অনেকের এখানে অনেকে বিবাহিত হয়তো নিশ্চয়ই আছো, বুঝতেই পারছি। সেখান থেকে সময়টা অন্তত কি জিকেটা যে কোনো পরিস্থিতিতে করা যায়, কিন্তু অঙ্কটা করার জন্য একটু ঠান্ডা পরিস্থিতি, একটু আলাদা সময় নিজেকে দেওয়ার খুব প্রয়োজন অঙ্কটার জন্য। অন্তত জিকেটা নয় আমি টপিক ওয়াইজ পড়ছি, আমি এতটা পড়ে রাখলাম, নেক্সট দিন এতটা পড়বো। অঙ্কটা ব্যাপারটা ওরকম না, অঙ্কটা যখন যেটা ধরলাম সেটাকে ধরে শেষ করে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? তো আমি মোটামুটি বুঝলাম যে মোটামুটি আরেকবার একটু হাত তুললে আমি বুঝতে পারি। এখানে হাতগুলো পেয়েছি, তীর্থার পেয়েছি, ঝিলামের পেয়েছি, রিতার পেয়েছি, সুপ্রিয়ার পেয়েছি, সাগরিকা। বাকিদের অঙ্ক তাহলে খুব বেশ ভালো, তাই তো? বাকিদের সবাই যদি ভালো হয় তাহলে তো কোনো ব্যাপারই না, ঠিক আছে? না হাতগুলো আস্তে আস্তে বাড়ছে এবারে। আচ্ছা ঠিক আছে, হাত বাড়ছে। স্যার মানে হ্যাঁ। ম্যাথটা ভালো নয়, কিন্তু মানে যেটা দেখলাম মানে চ্যাপ্টার গুলো মানে বেসিকটা ক্লিয়ার আছে, বেসিকগুলো ক্লিয়ার, কিন্তু অ্যাডভান্স বেসিক ক্লিয়ার আছে। চলো আমি একটু তাহলে একটু দেখি কার কীরকম কী আছে, আমি একটু দেখি। আমি তো সিলেবাসটা নিয়ে বললাম, এই সিলেবাস, এর বাইরে কিচ্ছু নেই সিলেবাসে, আমি যা বললাম এটাই হচ্ছে সিলেবাস। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? ওকে 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 ওকে, বেশ। তো সবার আগে আমি অঙ্ক করার প্রথম দিন যারা আমার কাছে প্রথম অঙ্ক করতে আসে, হ্যাঁ যারা আমার কাছে প্রথম অঙ্ক করতে আসে তাদেরকে আমি একটা কথাই বারবার বলি, যে শুরুর জন্য একটু ছোটোবেলায় ফিরে যেতে হবে। ছোটোবেলা মানে একদম
শৈশবে ফিরে যেতে হবে, কারণ অঙ্ক করার অস্ত্র কিন্তু ক্যালকুলেশন। তোমরা মানো কি মানো না আমি জানি না, আমি ক্যালকুলেশন ছাড়া কিন্তু অঙ্ক করতে পারবো না। আমি যতই ভালো অঙ্ক জানি না কেন, আমি বহু ভালো ভালো বেসিক অঙ্ক জানে, কিন্তু তারা ক্যালকুলেশনের জন্য পরীক্ষার হলে হেরে চলে আসে। আর এই ক্যালকুলেশনকে বিল্ড আপ করার জন্য প্রথম কাজ হচ্ছে তোমাকে নামতা পড়তে হবে। হয়তো শুনতে খারাপ লাগলেও নামতা পড়তে, এবং পরিষ্কার কথা 11 থেকে 20 ঘরের নামতা, 11 থেকে 20 ঘরের নামতা আমি কি বলি, আমার মাঝে মাঝে একটু ভাষা খারাপ হয়ে যায়, যে আমাদের প্রত্যেকের জিভ থেকে লালা বেরোয়, লালা বেরোনোর আগে নামতা যেন বেরিয়ে যায়। ঠিক আছে, একদমই যদি এই জায়গাটা তৈরি করতে পারো। এবং 2 নম্বর, তোমার হচ্ছে একদম 1 থেকে 30 পর্যন্ত বর্গ। আচ্ছা, তার আগে আরেকটা বলি, নামতা এখানে আরেকটা, যদি আরেকটু ভালো ক্যালকুলেশন, নিজেকে মনে করো না আমি একদম টপ নচ লেভেলে যাব, এমন কোনো কঠিন কাজ না। আরেকটা যেটা হচ্ছে 21 থেকে 45 ঘর পর্যন্ত নামতা, না পুরোটা না, শুধুমাত্র 5 ঘর পর্যন্ত, মানে 21 ওকে 21, 21 দুখুনি 42, 3 21 63, 4 21 84, 5 21 105, এইটুকু। যেমন 45 ওকে 45, 45 দুখুনি 90, 3 45 135, 4 45 180, 5 45 225, জাস্ট এইটুকু। এবং এর সাথে সাথে মানে 25 ঘরের নামতাটা কমপ্লিট। 25 ঘরের নামতার মতো সব থেকে সহজ নামতা কোনো নেই, 25 ঘরের নামতা কমপ্লিটলি একেবারে। এই 3টে জিনিস তোমার যেদিনকে রপ্ত হয়ে যাবে, তুমি দেখবে তোমার ক্যালকুলেশন দেখবে কত সহজ সরল তরল হয়ে গেছে, মানে তুমি চিন্তাও করতে পারবে না কত সহজ সরল তরল হয়ে গেছে। 4 নম্বর, 1 থেকে হাতের লেখা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, বলো। 1 থেকে 30 পর্যন্ত বর্গ। 5 নম্বর, 1 থেকে 20 পর্যন্ত ঘন, মানে কিউব। এই 5টা জিনিস তুমি যদি রেডি নিজেদের করে ফেলতে পারো, এই 5খানা জিনিস যদি রেডি করে ফেলতে পারো, মনে করো তুমি অঙ্কের একটা, আমি তোমাকে বলছি কোনো চ্যাপ্টার শেখার আগেই তুমি বড় জায়গায় পৌঁছে যাবে, এটা আমার চ্যালেঞ্জ। নামতা মুখস্থ নেই তো? সত্যি কথা বলছি তো? নামতা মুখস্থ নেই তো? আছে 20 অবধি আছে। ঠিক তো? ঠিক তো? কে বললে? হ্যাঁ স্যার, মোটামুটি পারবো না, যে বললে 20 অবধি আছে, ঠিক তো? কে বললে এই মাত্র 20 অবধি আছে? নাম কি? স্যার আমি বললাম জবা রক্ষিত। জবা, 8 18 কত? 30 136। দেখলে 8 18 144। একটা কথাই, আমি ছোট করছি না কাউকে, আমার কথা হচ্ছে একটাই, এমন নিজেকে রেডি করো যাতে তোমাকে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ প্রশ্ন করে বলে আমার সাথে চ্যালেঞ্জ নিচ্ছিস, টেবিল চাপড়ে বলবো আমার সাথে চ্যালেঞ্জ নিস না, মানে বাংলায় বলতে পারো চ্যালেঞ্জ নিবি না সালা, একদম বলতে পারো। আমার কথা হচ্ছে নিজেকে সেই সম্পৃক্ততায়, সেই স্যাচুরেশন লিমিটে নিজেকে পৌঁছে নিয়ে যাও। আমি খুব সিস্টেমেটিক ওয়েতে পড়াই, মানে এই কথাগুলো প্রথমে তোমাকে কেউ বলবে না, কারণ প্রথমেই মনে করো চ্যাপ্টার শুরু করে দেবে। আমি চ্যাপ্টার শুরু করতেই পারি, আমার কাছে চ্যাপ্টার শুরু করা কোনো ব্যাপার না, ঠিক আছে? কিন্তু আমার কথা হচ্ছে আমি জানি একটা স্টুডেন্টের ফাউন্ডেশনটা লুকিয়ে আছে এখানে, নামতা, বর্গ এবং ঘন। এরপর যেটা আমরা শিখি, যেটা আমাদের শেখার খুব প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের 31 থেকে 99 পর্যন্ত বর্গটা আমাদের ক্যালকুলেট করা শিখতে হবে। 31 থেকে 99, 31 থেকে 99, আগে আমরা অল্প অল্প করে শিখছি, 31 থেকে 99 এর বর্গটা। আমি কতগুলো মেথড তোমাদের শেখাবো, ঠিক আছে? আমি একটা জেনারেল মেথড তোমাদের শেখাচ্ছি। এইগুলো সব বৈদিক ম্যাথ, সব আমাদের বেদে ছিল, এরকম ব্যাপার না আমি কোথা থেকে নিয়ে এসেছি, কিচ্ছু না। সব আমাদের বেদের মতো জিনিস তো কিছু নেই, বেদে সব কিছুই ছিল। আমি যদি তোমাকে প্রথমেই একদম ছোট্ট একটা কথা বলি, যে আগে এই জিনিসটা একটু মনে রাখবে, 1 বর্গ মানে 0 1, এটা এখন থেকে মনে রাখবে। 2 বর্গ মানে 0 4, 3 বর্গ মানে 0 9, 4 বর্গ মানে 16, 5 বর্গ
মানে 25, 6 বর্গ মানে 36, 7 বর্গ 49, 8 বর্গ 64, 9 বর্গ 81। এইটুকু মনে আছে তো? এইটুকু তো সবাই জানি, বলো। এইটুকু নিয়ে তো কোনো সন্দেহ নেই সবার, এইটুকু তো আমরা পারি, বলো। হ্যাঁ স্যার। আচ্ছা চলো তাহলে আমি এটা একদম সিম্পল দিয়ে শুরু করি। 32 বর্গ, 32 বর্গ আমরা বার করব। আমরা প্রথমে 704। হ্যাঁ হ্যাঁ কি বলছো? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। 700। আচ্ছা আমি শুনবো একটু শিখিয়ে নিই, তারপর শুনবো, একদম শুনবো। 2 বর্গ কত বললাম? 0.4। 3 বর্গ কত? 0.9। ঠিক আছে, এখানে কতগুলো ডিজিট কোয়েশ্চেনে রয়েছে? 1, 2, 3টে। এই সব কটা ডিজিট গুণ করলে কত হয়? 3 গুণ 2 গুণ 2 12 হয়। এই শেষের সংখ্যাটায় আমরা ব্যবহার করব না, বাকি 12টা এখানে যোগ করে দেব। তাহলে আমরা কত পেলাম? 1024। আচ্ছা আরেকটা এক্সাম্পল দেখাই। 68 বর্গ। 8 বর্গ কত? 8 বর্গ 64। 64। 6 বর্গ 36। তাহলে আমার এই ডিজিটগুলো কত? 6 48, 48 দুগুণে 96। এটা কেটে দেবো, এখানে আমাদের কোনো ব্যবহার নেই। 96। তাহলে 4, 6 আর 6 12, 10, 16, 6 হাতে 1, 4624। মেথডটা কি বুঝতে পারলে কি পারলে না বলো? মেথড সবার কাছে বোধগম্য হয়েছে? প্রশ্ন করতে হবে, প্রশ্ন না করলে যত লজ্জা ইকুয়াল টু লস, এটা মাথায় রাখবে। চলো আরেকটা দেখি তোমরা কেমন। আমি 87 বর্গ করছি। এবার তোমাদের আমি জিজ্ঞাসা করব, তোমরা আমাকে বলবে। 7 বর্গ কত? 49। 8 বর্গ কত? 64। প্রথম কাজ, এটা কেটে রেখে দেবে। 7 8 56, 56 দুগুণে 112। তাহলে 9, 4 আর 2 6, 5 7। মেথডটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? তাহলে তোমরা আমাকে বলো 97 এবং এটা সব থেকে বেস্ট মেথড। আরও অনেক মেথড আছে কিন্তু বলবো না, এটা বেস্ট মেথড হলো যে কোনো বর্গ করা। 97 আমাকে বলো, তোমরা আমাকে বলো 97 বর্গ। সব 20749। 9409। 9409। 20 কি করে হয় বলো? আরেকবার একটু তাহলে করে দিন। হ্যাঁ নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। 7 বর্গ কত? 49। 9 বর্গ কত? 81। 7 নং 63, 63 দুগুণে 126। এই 126 আমরা যোগ করে দিলাম। 9, 6 আর 4 10, হাতে 1 4, 9409। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? হ্যাঁ স্যার। তাহলে হয়ে যাক 89 বর্গ বলো। সাত নয় দুই এক। 7921। তাই তো? ওকে। হ্যাঁ স্যার, 7921। সত্যি কথা বলবে কে এখনো বুঝতে পারছো না? সত্যি কথা বলবে স্যার আমার মাথায় এখনো ঢোকেনি। যদি না ঢোকে সত্যি স্বীকার করবে, কারণ আর সময় নেই লুকিয়ে রাখার। 8 নং 72, 72 দুগুণে 144। তাহলে 1, 8 আর 4 12 2, এটা 9, 7921। তাহলে পুরো একেবারে সবার কাছে পরিষ্কার হয়েছে তো? যে কোনো 2 ডিজিটের নাম্বারের বর্গ তুমি করতে পারবে তো? জাস্ট কি বলো তো, সব কিছু নাম তার খেলা।
তুমি কত ফাস্ট করতে পারবে ডিপেন্ড করবে তোমার নামতা এবং তুমি যোগ বিয়োগ কত তাড়াতাড়ি করতে পারো। তার জন্য তোমাকে কি করতে হবে স্যার, আমি তাহলে কি করে আমার স্কিল বাড়াবো সেটা আমি লাস্টে বলছি। একটু আমি মেথড 2টায় একটু আসি। মেথড নাম্বার 2, 2 নম্বর মেথড। কি লিখলাম, ইউনিট বা এককের অঙ্কে যদি 5 থাকে, যেমন ধরো 15 বর্গ, 25 বর্গ, 35 বর্গ, 45 বর্গ, 55 বর্গ, 65 বর্গ, 75 বর্গ, 85 বর্গ, 95 বর্গ। আচ্ছা 5 বর্গ কত গো? 25। বাহ, বেশ, 5 বর্গ 25, বেশ ভালো বললে। 1 পরের সংখ্যা কত গো? 2। 2 1 2, 225। 5 বর্গ 25, 2 পরের সংখ্যা কত গো? 3, 3 6, 625। 5 বর্গ 25, 3 পরের সংখ্যা 1225। ভেরি গুড, পরপর বলো তাহলে শুনি আমি একটু, বলো। তারপর একটা 20 25, আরে বাবা ফাটাফাটি, তারপর একটা 30 25, আচ্ছা দারুণ, 42 25, 42 25। এবার আরেকজনের কাছে শুনবো, এবার বাকি 3টা আরেকজনের কাছে শুনবো। আর অন্য একজন বলো, বলো এনিওয়ান যে 56 25। 56 25, 5625। বেশ, তারপর 72 বলছো। 72 25। ভেরি গুড, তারপর 90 25। 90 25। এইবার হঠাৎ করে আমি একটুখানি বদমাইশি করলাম, বললাম 105 বর্গ কত, বলো। ভাবো না, একই পদ্ধতি, ভাবো না, মনে করো না একই পদ্ধতি, সমস্যা কি? 110 25। Yes, একদম বুঝেছো তো? ক্লিয়ার, একেবারে একদম পরিষ্কার। তাহলে মেথড 2টাও ক্লিয়ার হলো। মেথড 3, আমি একগাদা মেথড শেখাইনি, এর আরও অনেক মেথড আছে। এর সেই বেস ধরে করা, দেখবে বিভিন্ন জায়গায় তুমি বেস ধরেই দেখেছো, 50-এর বেস ধরে নিয়েছে, 100-র বেস ধরে নিয়েছে। আমি দেখাই না, কারণ ওগুলো বেশি দিন মনে থাকে না। এবার যদি দশকের ঘরে 5 থাকে, এবার যদি দশকের ঘরে 5 থাকে, মানে কোনগুলো স্যার? 51 বর্গ, 52 বর্গ, 53, 54, 55, 56, 57, 58। আচ্ছা সবার আগে একটু সরি বলে নিই, গতকালকে আমার ক্লাস নেওয়ার কথা ছিল। গতকাল আমি একটা খুব বড় বিপদে পড়েছিলাম, স্যার জানেন, ঠিক আছে? তো সেই জন্য আগে থেকে আমি একটু ক্ষমা চেয়ে নিলাম, ঠিক আছে? তাই তো, গতকালকে সময় দেওয়া হয়েছিল তো? হ্যাঁ স্যার, হ্যাঁ, ক্ষমা চাওয়ার কিছু নেই স্যার। আর স্যার বন্ধু বাবাকে পাওয়া গেছে? পাওয়া গেছে, একদম রাত্রির 12:30টার সময় দত্তপুকুর থানাতে পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। বেশ, নাহলে হয়তো আজকেও পড়াতে পারতাম না, আজকেও সারাদিন আমরা খুঁজতাম। ঠিক আছে, যাই হোক। এবার 1 বর্গ কত বলো তো? 0 1 তো। আমরা এখানে বর্গ মানেই আমরা 0 1 বুঝবো, আসলে সবসময় কাপেলে কাপেলে থাকবে, জোড়ায় জোড়ায় থাকবে। আচ্ছা 5 বর্গ কত জানো? 25। 25-এর সাথে যদি এই 1 যোগ করো কত হয়? 26। ব্যাস হয়ে গেল। 2 বর্গ 4, 25-এর সাথে এই 2 যোগ করলে কত হবে? 27 04, দুর্দান্ত। 3 বর্গ 9, 25-এর সাথে এই 3 যোগ করলে কত হবে? 28 09, তারপর এটা বলো।
16 4 9 16 9 9 0 16 2916, হ্যাঁ। তাই না? এটা এটা 3025 হ্যাঁ, এটা দুভাবেই করা সম্ভব, এটাকে দুভাবেই আমরা করতে পারি। এটা 6 বর্গ 36, 25-এর সাথে 36 যোগ করলে 31। 31 দেখো একটা মজার জিনিস, দেখো তোমরা কত খেয়াল করলে কি খেয়াল করলে না, আমি পরপর লিখে দিচ্ছি। দেখো পুরো একেবারে 26 থেকে শুরু হয়েছে, দেখো একদম 26 থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে 34-এ। খেয়াল করেছো? দেখলে 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34। ব্যাস, আর কোনো মেথড জানার দরকার নেই। এই পরিষ্কার তো? এই মেথডটা কারো কোনো ডাউট নেই তো? এই 3টে মেথডে কারো কোনো জায়গায় কোনো ডাউট নেই তো? বলবে। স্যার শেষ মেথডটা আরেকবার বলবেন? শেষ মেথড নিশ্চয়ই বলবো। আর দেখো দেখো আবার বলছি, লজ্জা মানে লস। আর মানে যদি কোনো, যখন আমরা আবার ক্লাস শুরু করবো, একটা গল্প বলবো, মনে করাবে স্যার আপনি একটা গল্প বলবেন বলেছিলেন, তখন বুঝতে পারবে যে লজ্জা কতটা লস, সেটা আমি তোমাকে আমার জীবন দিয়ে তোমাকে বলবো। আবার বলছি, তোমার নাম কি ভাই? তুমি জিজ্ঞাসা করলে যে? অনির্বাণ মণ্ডল স্যার। অনির্বাণ। অনির্বাণ, 1 বর্গ 01 তো ভাই? হ্যাঁ স্যার। আর 5 বর্গ 25টা আমরা জেনে রাখবো, এটা তো আমরা জানি। 25-এর সাথে 1 যোগ করলে কত হয় অনির্বাণ? 26। 26 স্যার। 2 বর্গ 4, 25-এর সাথে 2 যোগ করলে কত হয়? 27। 3 বর্গ 9, 25-এর সাথে 3 যোগ করলে কত হয়? 28। 4 বর্গ 16, 25-এর সাথে 4 যোগ করলে কত হয়? 29। 5 বর্গ 25, 25-এর সাথে 5 যোগ করলে কত হয়? 30। তাহলে অনির্বাণ তুমি আমাকে বলো 56টা ভাই, 56টা তুমি বলো অনির্বাণ আমাকে। হ্যাঁ স্যার, ওই 6 6 36 আর 25-এর সাথে 6 যোগ করলে 31। একদম 31 গুড। তারপরেরটা বলো। 7 7 49 আর 25 আর সাথে 32। 32 49। তারপরেরটা বলো। 8 8 64 ওকে। আর 25 26 27 28 33 33 64। তারপরটা 9 9 81 আর 25 26 27 34 34 81। দেখো অনির্বাণ, এই যে তুমি যোগটা করছো, তোমাকে স্মার্ট হতে হবে, বুঝলে অনির্বাণ? তুমি কিন্তু খেয়াল করলে না, তুমি কিন্তু ফালতু যোগ করলে। দেখো 31-এর পরে 32ই আসছে, 32-এর পরে 33ই আসছে, 33-এর পরে 34ই আসছে, 26-এর পরে 87ই আসছে। বুঝতে পেরেছো তো? এইগুলো কি বলো, যত বেশি নিজেকে নিয়োজিত করবে তত বেশি তুমি রেজাল্ট পাবে। এই যে দেখলে আমি একটু আগে 63 দুগুণে 126 বললাম, আমি কি 63 ঘরের নামটা মুখস্থ করে রেখেছি? না, আমার অঙ্ক করতে করতে হয়ে গেছে। কেন হয়ে গেছে? আমি 60 ঘরের নামটা জানি। 60 দুগুণে 120 আর 3 দুগুণে 6 মানে 126। 72 দুগুণে 144, আমি কি মুখস্থ করেছি? না। 70 দুগুণে 140, 2 দুগুণে 4, তাহলে 140 আর 4 44। তো এইভাবে নিজেকে একটু স্মার্ট তৈরি করতে হবে। তাহলে এইবার স্যার আপনি তো নয় করিয়ে দিলেন, আমি কি করে আমার অ্যাকুরেসি আসবে? তাহলে তোমার কাজ থাকবে 31 থেকে একদম 99 পর্যন্ত বর্গ খাতায় সুন্দর করে অন্তত 2বার লেখা, 2বার, এবং নিজে ক্যালকুলেট করে লেখা, এরকম না দেখে দেখে লেখা। 2বার যদি তুমি লিখতে পারো, 2 টাইমস যদি করতে পারো, দেখবে তোমার সবকটা মেথড ক্লিয়ার হয়ে গেছে, একটা মেথডও বাকি নেই। এবং এইটুকু তোমাকে বলতে পারি যে এই 2 ডিজিটের বর্গ ভয়ঙ্কর কাজে লাগে। মানে আজকে যে তুমি জিনিস শিখলে যে কত কাজে লাগবে তুমি পরে বুঝতে পারবে। পরিমিতি করতে গেলে তো আরামসে কাজে লাগবে, ঠিক আছে? 2 ডিজিটের, এবং আমি 3 ডিজিটও তোমাদের শেখাবো, একদিনে সব শেখাচ্ছি না, আমি তোমাদের 3 ডিজিটও শেখাবো, এরকম নয় যে শুধু 2 ডিজিট দিকেই ছেড়ে দেবো। এরপর যেটা আমি তোমাদের বলবো, এরপর হচ্ছে গিয়ে যেটা সবাই একটুখানি মানে প্রবলেমে পড়ে, সেটা হলো গিয়ে বর্গমূল। মানে সবাই একটা বড় প্রবলেমে ভোগে বর্গমূলে, তাই তো? বর্গমূল করতে গেলে ভালোই লাগে না ওই ভাগ পদ্ধতি, আমারও ভালো লাগে না, ভাগ পদ্ধতিতে আমি করিই না। স্কোয়ার রুট, বর্গমূল। দেখো আচ্ছা, এখানে একটা লাইন লিখে রাখি। হ্যাঁ,
আমি এখানে বাংলার স্টুডেন্ট কারা কারা আছো? শুধু বাংলার স্টুডেন্ট? বাংলা অনার্স বা বাংলা ছিল কার কার? সে আছে। স্যার আমি ছিলাম, মানে আমি। আচ্ছা, তুমি কি নাম, তোমাদের নামগুলো বলো। হ্যাঁ, কাকুলি নাগ। কাকুলি নাগ। কাকুলি নাগ। কাকুলি, আচ্ছা। তাহলে তোমাদের সাথে আমার একটা মিল আছে, বুঝলে? কি মিল জানো? আমিও বাংলা অনার্স। সিরিয়াসলি? তাই? আমার গ্র্যাজুয়েশন বাংলা। হ্যাঁ স্যার সত্যি? মায়ের দিব্যি, একদম। চাইলে আমি আমার রেজাল্টটা তোমাকে দেখিয়ে দিতে পারি, ঠিক আছে? কি লিখলাম? আমি বর্গ হয়ে 25-এর সঙ্গে যোগ হয়ে যাই। এবং বাংলা আমার খুব পছন্দের একটা সাবজেক্ট, বাংলাটাও ভালোবেসে করা। বাংলা পড়তে, বাংলা বলতে ভীষণ ভালোবাসি, সেই কারণেই বাংলা অনার্স করেছি। আর অঙ্ক আমার প্রফেশন, ঠিক আছে? বাংলা আমার ভালোবাসা, অঙ্ক আমার প্রফেশন। তো যেটা বলছিলাম, আমি বর্গ হয়ে 25-এর সঙ্গে যোগ হয়ে যাই। আমিটা কে বলো তো? এই এককের অঙ্ক দেখতে পাচ্ছ? আমি হলাম এককের অঙ্ক। দেখো, আমি বর্গ হলাম, গিয়ে 25-এর সঙ্গে যোগ হয়ে গেলাম। আমি বর্গ হলাম, হয়ে 25-এর সঙ্গে যোগ হয়ে গেলাম, তাই না? আমি বর্গ হয়েছি, 3 বর্গ হলো, বর্গ হয়ে 25-এর সঙ্গে যোগ হয়ে গেলাম। 4 বর্গ হলো, তাহলে মনে থাকবে তো? এই পরিমেট্রিটা বলে রাখলে একটু বেশি মনে থাকতে পারে, তাই লিখে দিলাম, ঠিক আছে? আমি বর্গ হয়ে 25-এর সঙ্গে যোগ হয়ে যাই। ওকে, পরিষ্কার তো একেবারে? ভালো লাগলো তো এই পরিমেট্রিটা? একটু মাঝে মাঝে একটু কবিতা দিয়ে অঙ্ক করার মজাই আলাদা, ঠিক আছে? ঠিক আছে। তো যেটা বলছিলাম, বর্গমূল। যেমন ধরো, প্রথমেই বর্গমূল করার আগে তোমাকে এই জিনিসটাকে আবার একটু বুঝতে হবে যে 1-এর বর্গ করলে এককের অঙ্কে 1ই আসে। 2-এর বর্গ করলে এককের অঙ্ক কত আসে? 4। 3-এর বর্গ করলে এককের অঙ্কে কত আসে? 9, তাই তো? 4-এর করলে কত আসে? বলো কত? 4-এর করলে কত আসে এককের অঙ্ক? তোমরা বলো। 5-এর করলে 5ই আসে। 6-এর করলে 6ই আসে। 7-এর করলে 9 আসে। আর 8-এর করলে 4। আর 9-এর করলে 1। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে, কি বুঝলাম? যে এই যে 4 আসে, 4 এককের অঙ্কে আসে কার কার জন্য? 2-এর জন্য আর 8-এর জন্য। 6 কার কার জন্য আসে? 6-এর জন্য আর 4-এর জন্য, 4-এর জন্য আর 6-এর জন্য। 1 কার কার জন্য আসে? 1-এর জন্য আর 9-এর জন্য। তাহলে 1-এর জন্য আর 9-এর জন্য। 9 কার কার জন্য আসে? 3-এর জন্য আর 7-এর জন্য। তাহলে স্বাধীন কে বলো তো? স্বাধীন একমাত্র 5। 5 কারো জন্য ভাবে না, 5 শুধু 5-এর জন্যই আসে। এই সম্পূর্ণ স্বাধীন 5। দেখো এবারে, তাহলে ধরো আমি তোমাকে বললাম 2209-এর বর্গমূল করো। 2209-এর বর্গমূল করো। ভাগ করতে বসে যাবে। দেখো, সবার আগে প্রথম কাজ হচ্ছে তোমাকে এই দুটো করে স্প্লিট করা। এবার বলো 9 কার কার জন্য আসে? 3, 7। তার মানে এইটুকু বুঝে গেছি, এককের অঙ্কে হয় 3 হবে, নয় 7 হবে, তাই তো? এককের অঙ্কে 3 হবে, নয় 7 হবে, এটা বুঝে গেলাম তো? ফার্স্ট ডিসিশন পেয়ে গেছি, হয় এককের অঙ্ক 3 হবে, নয় এককের অঙ্ক 7 হবে। এইটুকু পরিষ্কার তো? এবার তুমি আমাকে বলো 22-এর বর্গটা কার কাছাকাছি? 4, মানে বেশিটা নেওয়া যাবে না, কমটা বলতে হবে। 22, এই যে 22 সংখ্যা, এই যে 22 সংখ্যা, এই যে 22, ভালো করে বলো, এই 22 সংখ্যাটা কার বর্গের কাছাকাছি? 16 4। হ্যাঁ,
4 কাছে- 16 5 বর্গের কাছাকাছি, না 25 কাছাকাছি। বেশিটা নিতে পারবো না, কমটা নেব। তাহলে 4 16টা। 4 4 তাহলে পরিষ্কার হিসেব হয় আনসার 43 হবে, নয় 47 হবে, ব্যাস। বুঝতে পারলে? হয় তোমার আনসার 43 হবে, নয় তোমার 47 হবে। তাহলে এবার আমি বেছে নেওয়াটা আমার প্রথম কাজ। আমার অঙ্ক কিন্তু এইটুকুই, হয় 43 নয় 47, এবার বেছে নেবো কী করে। তুমি এইমাত্র বললে যে এটা 4 বর্গের কাছাকাছি, তাই তো বললে? 4 পরের সংখ্যা কত? 5। এই 4 5 কত হয়? 20। এই 20টাকে আমরা বলি হলো, এই 20টাকে আমরা বলি প্রোডাক্ট। কি বলি? প্রোডাক্ট। আর এই যে 22টা আমরা ধরেছিলাম, এই যে 22টা আমরা ধরেছিলাম, এই 22টাকে আমরা বলি কোয়েশ্চেন। 22টাকে আমরা বলি কোয়েশ্চেন। কন্ডিশনটা বোঝো। যদি যদি স্ক্রিনটা দেখা যাচ্ছে না, স্ক্রিনটা তুমি না একটু রিজয়েন করে নাও, মনে হয় তোমার নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে, বুঝলে? সবাই দেখতে পাচ্ছ তো বাকিরা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কিছু। এবার যদি কোয়েশ্চেন প্রোডাক্টের থেকে বড় হয়, প্রোডাক্টের থেকে বড় হয়, তাহলে বড়টা আনসার। এই নিয়মগুলো একটু মাথার মধ্যে ঘুরবে, অভ্যেস করে নিতে হবে নিজে প্র্যাকটিস করে। আর এগুলো তো পরীক্ষা হলে করে করে দেখবো না, আমি নিয়মগুলো বলছি তোমাকে। আর কোয়েশ্চেন যদি লেস দ্যান প্রোডাক্ট হয়, তাহলে ছোটটা আনসার হবে। তাহলে এইখানে আমার কোয়েশ্চেন কত? 20, তাই তো? এই কোয়েশ্চেন 22 আর প্রোডাক্ট কত? 20। তাহলে কোয়েশ্চেন কি প্রোডাক্টের থেকে বড়? কোয়েশ্চেন কি প্রোডাক্টের থেকে বড়? কোথায় ছোট? কোথায় ছোট? 22 কি 22 20 থেকে ছোট না বড়? বড় বড়। তাহলে 47 আনসার, ব্যাস শেষ, অঙ্ক শেষ হয়ে গেল, কিছু নেই আর। খাতা পেন নিয়ে বসেছো তো নাকি খালি দেখছো? না স্যার বসেছি স্যার, আরেকটা দেখান, মাথার উপর দেখালো। এইবার একটু অন্যভাবে দেখাবো, এতক্ষণ তো হাতে লিখে দেখালাম, এইবার তোমাকে দেখাবো 1849। দেখতে পাচ্ছ? তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে তোমাকে আলাদা আলাদা করা। করে নিয়েছো? 18 আর 49 আলাদা করে নিয়েছি আমরা, নিলাম। এবার তুমি আমাকে বলো 9 কার কার জন্য আসে? 3 আর 7 3 আর 7। আর 18 কার বর্গের কাছাকাছি? 4 তাহলে আনসারটা হয় 43 হবে, নয় 47 হবে, তাই তো? হয় 43 হবে, নয় 47 হবে, ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে এবার 18। 43 স্যার। হ্যাঁ সে তো ঠিকই আছে, কারণ 47 তো করেই ফেলেছি একটু আগে, কি তাই না? ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা কি করব, যে 4 বর্গ 16 আমরা জানি, আমরা কি করব, 4 বর্গর পরের সংখ্যাটা 4 5 20, এটা আমার কি? প্রোডাক্ট। আর 18টা আমার কি ছিল? কোয়েশ্চেন। তাহলে দেখো তোমার সামনে প্রত্যেকটা পয়েন্ট করে রেখেছি, দেখো প্রত্যেকটা পয়েন্ট আমার করা, দেখো কোয়েশ্চেন কি বলা আছে, যদি কোয়েশ্চেন প্রোডাক্টের থেকে বড় হয় তাহলে বিগ ভ্যালু অ্যান্সার হবে, যদি কোয়েশ্চেন প্রোডাক্টের থেকে ছোট হয় তাহলে স্মল ভ্যালু অ্যান্সার হবে। তাহলে ফাইনাল আনসার কি? ফাইনাল আনসার কোয়েশ্চেন কি প্রোডাক্টের থেকে বড় না ছোট? ছোট। তাহলে কত অ্যান্সার হবে? দেখো 43। চলো আর একটা এক্সাম্পল তোমরা বলবে, এটা তোমরা হাতে করো, তারপর আমি দেখাবো। তোমরা হাতে করে দাও আমাকে। না বুঝতে পারলে আরো 10 বার বলবো, নিশ্চিন্ত থাকো, টেনশন নিতে হবে না, চেষ্টা করো, চেষ্টায় ত্রুটি করিও না। স্যার আমি পাচ্ছি না এটা। ঠিক আছে, সবাই একটু করে দিক, আমি আবার বোঝাবো, টেনশন করতে হবে না, একদম নিশ্চিন্ত থাকো। তুমি নোট করেছো তো আমি যেগুলো ওই সময় লিখলাম? স্যার কিছুটা করছি, কারণ আমার স্ক্রিন শেয়ার হচ্ছে না, মনে হচ্ছে আমার নেট নেই হয়তো, আমি কথা শুনতে পাচ্ছি। এইটা খুব মুশকিলের বিষয়, ইন্টারনেটটা এখানে খুব, অন্তত এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস অনলাইন ক্লাসে। স্যার 88 হবে। 88, আর কেউ বাকিরা?
হ্যাঁ স্যার 88 88 হবে, দেখি মেলে আমার তোমার সাথে আমার মেলে কিনা। তাহলে প্রথমে 77-এর নিচে দাগ দিলাম, 44-এর নিচে দাগ দিলাম। 4 কার কার জন্য আসে? 4 আসে 2 আর 8-এর জন্য। তাহলে হয় এটার আনসার 82 হবে, নাই কত হবে? 88। তাহলে এবার আমরা 8-এর পরের সংখ্যা, 77 কার বর্গের কাছাকাছি? 8-এর বর্গের কাছাকাছি। তাহলে 8-এর পরের সংখ্যা কত? 8 নং 72। তাহলে আমরা দেখে নিলাম প্রোডাক্ট আর কোয়েশ্চেন বড় প্রোডাক্টের থেকে। তাহলে ফাইনাল আনসার কত হবে? 88। ক্লিয়ার কি সবার কাছে? যদি এখনো ডাউট থাকে আমাকে বলবে, আমি বোঝাবো, চাপ নিতে হবে না। স্যার আরেকবার বলুন, আমি বুঝতে পারছি না। স্যার একটু বুঝতে পারছি না। স্যার 8টা কোথা থেকে আসছে? বলছি চলো 8টা আছে। একটু ফিরে যাই, ব্যাকে যাই একটু। দেখো, যারা বুঝতে পারোনি তার মধ্যে একজনের নাম বলো একটু। কাকুলি নাগ। কাকলি। কাকলি, 1 কার কার বর্গ করলে আসে বলো কাকলি? 1 কাকে কাকে বর্গ করলে এককের অঙ্কে 1 আসে? বলো। 1 হবে, 9 হবে। ব্যাস, আর কেউ হবে না? না, আর কেউ হবে? আর তো কেউ হবে না, দেখো আর তো কেউ হওয়ার নেই। দেখো এই দেখো 1 কার কার জন্য আসে? 1 আর 9। বুঝেছো এবারে? হ্যাঁ স্যার। তাহলে বেশ, তোমার কথা শুনলাম। তাহলে প্রথম কাজ কি কাকলি? এই দুটো নিচে আন্ডারলাইন করো। তাহলে তুমি বললে 1 আসে 1-এর বর্গ করলে আর 9-এর বর্গ করলে, মানে আমার যে উত্তরটা হবে তার এককের অঙ্ক 1 অথবা 9 হবে, তাই তো? এবার তুমি আমাকে বলো 24 কার বর্গের কাছাকাছি কাকলি? 4 হলো। 4 একদম, ভেরি গুড একদম। তাহলে 4-এর বর্গের কাছাকাছি। তাহলে হয় এটার উত্তর 41 হবে, নয় এটার উত্তর 49 হবে। তাহলে 4-এর বর্গ। এবার 4-এর পরের সংখ্যা কত কাকুলি? 5। 4-এর পরের সংখ্যা 5। 4 5 কত হয় কাকুলি? 20। এটাকে আমরা কি বলবো কাকুলি? প্রোডাক্ট বলবো। আর এই যে প্রথমে যে 24টা আমরা দেখেছিলাম প্রশ্নে যেটা দেওয়া আছে, তাহলে প্রশ্নে যেটা দেওয়া আছে এটা কোয়েশ্চেন। তাহলে আমাকে তুমি বলো 24 আর 20-র মধ্যে কে বড়? 24 বড়। তার মানে আমি বলতে পারি এখানে আমার কোয়েশ্চেন প্রোডাক্টের থেকে বড়, বলতে পারি? হ্যাঁ। তাহলে যদি বড় হয় তাহলে বড়টা আনসার 49। পরিষ্কার হলো? হ্যাঁ। এবার আমি তোমাকে একটা জিজ্ঞাসা করব, তুমি আমাকে বলবে। আমি 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 স্টেপগুলো তুমি আমাকে বলবে স্যার এটা করতে হবে। 6084, ঠিক আছে? 6084। তাহলে প্রথম কাজ কি করব কাকুলি? আন্ডারলাইন করব দুটো, তাই তো? হ্যাঁ। এবার বলো 4 কার কার বর্গ করলে আসে? এককের অঙ্কে 4 আসে। 2 গুড, ভেরি গুড। তারপর অথবা তুই আর তো স্যার নোট করেছিলে এটা? হ্যাঁ স্যার, নোট তো করেছি। তাহলে 4 কার প্রথমেই তো রয়েছে 4, 2 আর কার জন্য আসে? 2 আর 8। আরে হিসেব করো না কাকুলি, 2 এর বর্গ 4, 8 এর বর্গ 64। তাহলে 4 কার কার জন্য আসছে? 2 আর 8 এর জন্য। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা এইবার বলো এই 60 কার বর্গের কাছাকাছি? 7। ভেরি গুড, ভেরি গুড। 7 হয় 72 হবে, না হলে 78 হবে, তাই তো? হ্যাঁ। তাহলে 7-এর পরের সংখ্যা কত কাকুলি? 8। তাহলে 7 8 56। এবার তুই চোখে দেখে বলো 60 বড় না 56 বড়? 60 বড়। তাহলে বড়টা আনসার। পরিষ্কার? হ্যাঁ। তাহলে আরেকটা তুমি বলবে। 7056।
আচ্ছা, বলো 6 কার কার জন্য আসে? 6 হচ্ছে স্যার 4, 4 16, ওকে গুড, ভেরি গুড। আর 36 6 35, হ্যাঁ স্যার 6, 4 আর 6, হ্যাঁ 70 কার বর্গের কাছাকাছি? 8, 64, ভেরি ভেরি গুড। 6 8 88, 6 84, 9 86। তাহলে 8 এর পরের সংখ্যা কত? 9। 8 9 72। 72, হ্যাঁ তাহলে কে বড়, 70 বড় না 72 বড়? 72 বড়। তাহলে কোনটা নেব এখানে উত্তর? এখানে আমার উত্তরটা হবে, আমার 70 হলো কোয়েশ্চেন, 72 হলো প্রোডাক্ট। হ্যাঁ কোয়েশ্চেন যদি হ্যাঁ, প্রোডাক্টের থেকে বড় হয় তাহলে বড়টাই আনসার হবে, কোয়েশ্চেন যদি হ্যাঁ, হ্যাঁ। প্রোডাক্ট থেকে ছোট হয় তাহলে ছোটটা আনসার হবে। বলো কোনটা কোনটা? তাহলে কোনটা নেব? বড়টা। কেন বড়টা? এখানে কে বড়, কোয়েশ্চেন বড় না প্রোডাক্ট বড়? এখানে বড় এটা আমার কোয়েশ্চেন। প্রোডাক্ট বড় হচ্ছে। তাহলে তাহলে কি বললাম? তাহলে কোয়েশ্চেন যদি তাহলে কোয়েশ্চেন প্রোডাক্ট থেকে ছোট হয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ তাহলে ছোট, তাহলে ছোট আনসার 84। হ্যাঁ তাহলে ছোটই হবে। হ্যাঁ, আমরা দেখবো 70 এর রেসপেক্টে, আমার প্রশ্নে যেটা দেওয়া আছে তার রেসপেক্টে দেখবো, এটার রেসপেক্টে নয়। বলো এবার কি সবার কাছে পরিষ্কার? হ্যাঁ একদম ক্লিয়ার তো সবার কাছে? এভরিওয়ান, সবাইকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ স্যার। আমাকে তাহলে এটা বলো, এটা বলো কত হবে? সবাই বলবে এটা। তাহলে 5টা থাকলে কি করব? 3টে 2টো দাগাবো, ব্যাস সহজ করে দিলাম। একশো তেরো। দেখি, 113। বাহ, তো সবাই সুন্দর। 113। দেখি কতটা সত্যি তোমাদের সাথে। স্যার 113। আরে না, দেখে নাও। ঠিক আছে, পরিষ্কার হলো একেবারে সবার কাছে। তাহলে আমরা মোটামুটি বর্গমূল করাও আমরা শিখে নিলাম। ঠিক আছে, আমরা বর্গমূল করা, এবার বর্গমূলে একটা কথা আমি একটু বলবো, যে কয়েকটা জিনিস একটু জেনে না বর্গমূল সম্পর্কে। দেখো কি লিখেছি, একটা মিনিট জাস্ট, কি লিখেছি দেখো, এখানে কতগুলো নিয়ম আছে এখানে। এক মিনিট জাস্ট। আমরা একটা সংখ্যা পূর্ণবর্গ কিনা কি করে বুঝবো? ধরো আমি তোমাকে একটা সংখ্যা বললাম 7383, এটা কি পূর্ণবর্গ সংখ্যা? কোনো দিনও না। কেন? কারণ কাকলি, পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক, পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক কোনো দিনও 2, 3, 7, 8 হতে পারে না। যে সংখ্যার এককের অঙ্ক বা শেষের অঙ্ক বা ইউনিট ডিজিট 2, 3, 7, 8 হয়, তারা কোনো দিনও, এই যতদিন অঙ্ক আছে ততদিন তারা পূর্ণবর্গ হতে পারে না। তাহলে কারা হতে পারে? যদি এককের অঙ্কে 1 থাকে, 4 থাকে, 5 থাকে, 6 থাকে, 9 থাকে, 0 থাকে। তাহলে এটা হলো পূর্ণবর্গ সংখ্যা চেনার প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম দেখো, যদি এককের অঙ্কে 1, 4, 5, 9 থাকে, তাহলে দশকের অঙ্ক সর্বদা জোড় সংখ্যা হবে। তোমাকে এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো 729, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তো তাহলে ঠিক 9-এর আগের সংখ্যাটা জোড় সংখ্যা তো। যেমন ধরো 625, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তো দেখো তো ঠিক আগের অঙ্কটা জোড় সংখ্যা। যেমন ধরো 9-এর বর্গ 81, ঠিক আগের সংখ্যাটা জোড় সংখ্যা, তো বোঝাতে পারলাম তো। সেকেন্ড নিয়ম, সেকেন্ড আমি কি করে চিনবো? এটা দ্বিতীয় চেনার নিয়ম। তৃতীয় চেনার নিয়ম হলো, যদি কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষে 6 থাকে, তার এককের অঙ্ক সর্বদা বিজোড় সংখ্যা হবে। যেমন ধরো
1296, এটা 36-এর বর্গ। দেখো ঠিক আগের সংখ্যাটা বিজোড় সংখ্যা কিনা বলো। আর নেক্সট যে এককের অঙ্কে 5 থাকলে দশকের অঙ্ক 2 হবে, মানে 5-এর বর্গ 25 এটা। এবার আরেকটা নিয়ম আছে, রুল নাম্বার 5, রুল 5, সেটা হলো যে তোমার যে কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষ দুটি অঙ্ক না লিখে ডিজিট লিখলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে। শেষ দুটি ডিজিট 1 থেকে 24-এর বর্গের, 1 থেকে 24-এর বর্গের শেষ দুটি ডিজিটের মধ্যে থাকবে, মানে এটা বুঝলে না? 1 থেকে 24 পর্যন্ত বর্গ করে দেখবে, তাদের যে শেষ দুটো ডিজিট আছে তাদের মধ্যেই হবে যে কোনো পূর্ণবর্গ সংখ্যা। যেমন ধরো আমি একটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে বলছি, 688 বর্গ 473344, বুঝলে? তাহলে এই যে 44 কার বর্গে দেখতে পাওয়া যায় বলো তো? 44 কার বর্গে শেষে দেখতে পাওয়া যায়? তো 12 144। একদম। তাহলে কি বললাম, এই পৃথিবীতে যে কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষ দুটো অঙ্ক, শেষ দুটো ডিজিট 1 থেকে 24-এর বর্গ করলে যে সমস্ত শেষ দুটো ডিজিট পাওয়া যায় তার মধ্যে হবে। এটা হলো রুল নাম্বার 5। এই এতগুলো নিয়ম খাটানোর পরেও যদি না বুঝতে পারি, সেটা হলো অন্তিম নিয়ম, রুল 6। সেটা হলো পূর্ণবর্গ সংখ্যার ডিজিটাল সাম এক অথবা 4 অথবা 7 অথবা 9 হবে। স্যার এটা বুঝলাম না। ধরো আমি একটা পূর্ণবর্গ সংখ্যা লিখছি 2304, সবকটা ডিজিট যোগ করো তো কত আসে বলো তো? কত আসে সবকটা ডিজিট যোগ করলে? 9 এসছে 9। আচ্ছা আর একটা লিখছি 9604, এটা 98-এর বর্গ, এটা সবকটা ডিজিট যোগ করো কত আসছে? 19। আবার যোগ করো 19কে, আবার যোগ করো 10কে আবার যোগ করো 10কে আবার যোগ করো 1। তাহলে বোঝাতে পারলাম পূর্ণবর্গ সংখ্যা চেনার উপায়। তোমাকে 4টে অপশন দিয়ে বললো এর মধ্যে কোনটা পূর্ণবর্গ, বার করতে পারবে তো? এটা হচ্ছে ব্রহ্মাস্ত্র, এটা হচ্ছে শেষ ব্রহ্মাস্ত্র, মানে এটা হচ্ছে ভয়ঙ্কর অস্ত্র। মানে নিয়মটা বেশি ইজি, তাই না? এটাই বেশি লাস্টেরটা। তো আরেকটা এক্সাম্পল আমি বলছি, দাঁড়া আরেকটা এক্সাম্পল দিই তাহলে ভালো হবে। দাঁড়াও, 151129, এই সবকটা ডিজিট যোগ করলে কত? সরি 15129, সরি 15129, এই সবকটা ডিজিট যোগ করলে কত হয় বলো? আমার কিন্তু ডিজিট আর ডিলিট হয়ে, মানে ডিজিটটা আমার ডিলিট হয়ে যায় মাঝে মাঝে, তার জন্য সরি। ঠিক আছে, 18 কত? 9 18কে আবার যোগ করো, 18কে আবার যোগ করো। 18 ফার্স্ট সময় যোগ করব বাবা। হ্যাঁ 18কে ওই যে দুটো সিঙ্গেল, তোমাকে সিঙ্গেল ডিজিটে আনতে হবে। 18 মানে কি? এটা বুঝতে পারলাম। দাঁড়াও তুমি, ও 18 ঠিক আছে 9। তাহলে 18কে আবার যোগ করলে কত? 1 আর 8 11 9। তাহলে এসছে 1 4 7 9 এর মধ্যে, পরিষ্কার একেবারে জলের মতো, একদম ক্লিয়ার। যতক্ষণ সিঙ্গেল না হয় ততক্ষণ যোগ করে যাবো। একদম ডিজিটাল সাম মানে সিঙ্গেল ডিজিট, ডিজিটাল সাম মানে সিঙ্গেল ডিজিট।
একদম পরিষ্কার কিনা বলো? আচ্ছা আর কি দরকার আছে নাকি নাকি এই পর্যন্তই রাখি আজকে? স্যার একটা কোশ্চেন ছিল আমার। দুটো করো, একটা কেন? হ্যাঁ ওই আপার প্রাইমারির জন্য আপনার রীতা পাবলিকেশনের বইটা কিনেছি কিছুদিন জাস্ট। রীতা পাবলিশার্স থেকে তুমি অন্যান্য বিষয়গুলো পড়ো, অঙ্কটা একটু আমি যদি আমার কাছে করো আমার উপর ছেড়ে দিও। রীতা পাবলিশার্সে অন্যান্য পেডাগজিগুলো তুমি পড়তে পারো, ঠিক আছে? পেডাগজি রীতা পাবলিশার সত্যিই ভালো বই, আমি অস্বীকার করবো। পেডাগজি দিক থেকে রীতার মতো বই মার্কেটে খুব কমই আছে। আর কারো কোনো প্রশ্ন? ম্যাথ পার্টটা কতটা হেল্প হবে রীতা পাবলিকেশন থেকে? ভালো, পেডাগজির দিক থেকে একদম কোনো সমস্যা নেই, পেডাগজির দিক থেকে একদম পারফেক্ট আছে। কিন্তু তুমি কন্টেন্ট কি বলো তো, কন্টেন্ট খুব সব জায়গায় খুব বেসিক ওয়েতে করা থাকে, বুঝতে পেরেছো তো? সব জায়গাতে বড্ড বেসিক ওয়েতে করা থাকে, কিন্তু তুমি বুঝতে পারছো তো আমার স্মার্ট ওয়ার্কগুলো, আমি কিন্তু খুব ধীরে সুস্থে স্মার্ট ওয়ার্কে কাজ করি। আমি কিন্তু অনেক কিছু শেখালাম তোমাকে এইটুকু সময়ের মধ্যে। আমার কাছে কিন্তু আমি চাইলে এখন অনেক, মানে এখন যদি তোমাকে একটু আরও ধোকা দিতে ভালো লাগবে না তোমার, আমার কিন্তু অঙ্ক রাখা রয়েছে, যে বছর কি অঙ্ক এসেছিল, ঠিক আছে, এগুলো সব রয়েছে। কিন্তু আমি ইচ্ছা করে তোমাকে করাচ্ছি না, করালে বিরক্তি লাগবে এখন, বুঝতে পেরেছো তো? কারণ সব কোনো প্রথম দিনেই যদি আমি সব দিয়ে দিই তোমার ভালো লাগবে না। এখন অনেক শেখানোর বাকি, দেখো 3 ডিজিটের বর্গ শেখানো বাকি তোমার, হচ্ছে কি হলো এরপরেই রয়েছে তোমার এই দেখো 111 এই যে এই সিরিজটা কোথায় গেল, এই যে হ্যাং করে গেল নাকি, এই সিরিজটা, এই যে 11 বর্গ, 111 বর্গ, 1111 বর্গ, 99 বর্গ, এই সিরিজটা সব শেখাবো। কিন্তু একদিনে বিরক্তি লাগবে, কারণ সব কিছু সায়েন্টিফিক ওয়েতে প্রথম দিনই তোমার সাথে ইন্ট্রোডাকশনে সব শিখিয়ে দিলাম। বলো, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, যদি কারো কোথাও কোনো প্রশ্ন থাকে, যদি মনে হয় স্যার বুঝলাম না, আপনি একদম আপনি যা করালেন সব মাথার উপর দিয়ে গেল, সেটাও বলতে পারো, নির্ভয়ে বলতে পারো। স্যার বলো। বলছিলাম কি যে যতটুকু করেছি ততটুকু কিভাবে প্র্যাকটিস করব, কারণ উইদাউট প্র্যাকটিস মাথার উপর দিয়ে থাকে। ওই যে কি বললাম তোমাকে, 1 থেকে 99 পর্যন্ত বর্গ খাতায় দুবার লিখে প্র্যাকটিস করতে হবে, আর ক্যালকুলেটরে অন্তত 2 ডিজিটের যতগুলো, মানে প্রথমে 1 থেকে 99 পর্যন্ত বর্গ করলে, 99 থেকে তুমি 30 পর্যন্ত বর্গমূল করলে, 99 গুণ 99 যেটার বর্গ করলে সেটারই বর্গমূল অ্যাপ্লাই করলে, দেখো একবারে দুটো হয়ে গেল। তুমি 32-এর বর্গ করলে বর্গমূলটা একবারে করে নিলে, তাহলে দুটোই তোমার প্র্যাকটিস হয়ে গেল, দুটো নিয়মই প্র্যাকটিস হয়ে গেল। এটা নিজেকে রেডি করে নিতে হবে, খাতা তৈরি করতে হবে, অঙ্কের একদম সেপারেট একটা প্রথমে থাকবে ক্যালকুলেশন। ফার্স্ট হলো ক্যালকুলেশন, মানে আমি আগে ক্যালকুলেশন শেখাই, কারণ ক্যালকুলেশন না শিখলে অঙ্ক করে যে তৃপ্তি, সে তৃপ্তি পাবে না। অঙ্কের মধ্যে আলাদা তৃপ্তি আছে, অঙ্ক ভীষণ মানুষকে আনন্দ দেয়। তো সেটা আনন্দ পেতে গেলে তোমাকে সবার আগে এই যে জিনিসগুলো বললাম, এই যে আমি জানি না কবে থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে, তার মধ্যে যে আমি যে তোমাদের টাস্কটা দিলাম, এটা আমি টাস্কই দিই প্রত্যেকটা ব্যাচে, আমার ফার্স্ট টাস্ক এটাই থাকে যে তোমার এই নামতা 11 থেকে 20, নামতা 21 থেকে 45, 25 ঘর, 1 থেকে 30 পর্যন্ত বর্গ, 1 থেকে 20 পর্যন্ত ঘন। এইটুকু যদি নিজেকে রেডি করতে পারো, ডেডিকেটেড হতে হবে নিজের প্রতি, মারাত্মক ডেডিকেটেড হলেই সম্ভব হবে। এবং তুমি ডেডিকেটেড হলে তুমি দেখবে তোমার কাছে সব কিছু ইজি টু ক্র্যাক হয়ে যাচ্ছে একেবারে। আর কারো প্রশ্ন কোনো? কারো যদি বিরক্তি লেগে থাকে স্যার পোষালো না, সেটাও বলে দিতে পারো, স্ট্রেট কাট, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড লোক। তাহলে কি আমরা শেষ করতে পারি যদি তোমাদের বক্তব্য? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, তোমাদের কিছু বক্তব্য থাকলে বলো স্যার, স্যারকে সবকিছুই বলা যাবে। স্যার প্রচন্ড ব্যস্ত, স্যারের শিডিউল বের করা খুব মুশকিল, কিন্তু দীর্ঘদিন স্যারের সাথে একটা দাদা ভাইয়ের সম্পর্ক, একদম স্যার না করতে পারবেন না, তার জন্যই ক্লাস করানো। তোমরা ক্লাসের ধরন দেখে বুঝে গেছো যে এটা ওই ট্র্যাডিশনাল যেভাবে আমরা এতদিন অঙ্ক শিখে এসেছি। আমি নিজে অঙ্কের ছাত্র, আমার হায়ার সেকেন্ডারি সায়েন্স ছিল, আমার ম্যাথলেটার ছিল, ইচ্ছে ছিল অঙ্ক নিয়ে কিছু করার। যাই হোক, সেই জায়গা থেকে আমি পুরো ক্লাসটা বসে এক সেকেন্ড এদিক ওদিক যাইনি, খাতা পেন নিয়ে আমি বসে করছিলাম স্যারের সাথে। শেখার কোনো শেষ নেই, শিখে রাখলে তো পরেও কোথাও কাজে লাগবে। তো মনে হলো কই এইভাবে তো শিখিনি, সত্যি কথাই এইভাবে কিন্তু শিখিনি। আমরা ওই ট্র্যাডিশনাল ওয়েতে শিখেছি। আপনি যতগুলো দিয়েছেন আমি সবগুলোই করে দেবো, কিন্তু ট্র্যাডিশনাল ওয়ে। হয়তো এইরকম এত স্পিডে আপনার মতো বের করে দিতে পারবো না, কিন্তু বার করতে পারবো। ব্যাপার কি বলতো, আর আমার কিছু ওই কথায় কথায় বললাম না যে আমি বাংলার ছাত্র, ওরা একটু অবাক হলো। আমার কথা হচ্ছে এটাই যে আমি পরবর্তীতে বলবো, আমার পড়ানোর ধরনের একটাই সব থেকে পার্থক্য অন্যদের থেকে, আমি সবার কথা শুনি। এটা হচ্ছে আমার সব থেকে বড় সমস্যা, আমি সবার কথা শুনি, মানে যে খুব ভালো পড়ে তার কথা কম শুনি,
এটা আরেকটা বড় সমস্যা, মানে সময় আমার মানে প্রবলেমগুলো বলে দিলাম, যে খুব ভালো পারে তাকে কিন্তু একটু কম শুনি আমি, আর যে সব থেকে খারাপ পারে তাকে একটু বেশি শুনি আমি। একদম 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 একদম। তো যাই হোক, তোমরা স্যারের কাছে যদি ক্লাস করো স্মার্ট হয়ে যেতে হবে, মানে এখন আর আমাদের মতো ওই 2G 1G কানেকশন থাকলে হবে না, এখন 4G থেকে 5G, আজকে খবর দেখছিলাম 6G আসবে নাকি। হ্যাঁ হ্যাঁ গো, এসেই গেছে প্রায়। হ্যাঁ স্যার, আমাদেরকেও 6G দিকে এগোতে হবে। হ্যাঁ, ওই এখনো 2G কানেকশন নিয়ে বসে থাকলে হবে না। অঙ্ক পারি, কিন্তু ওই পারি করলে হবে না, একদম ফটাফট দেখার সাথে সাথে মাথার মধ্যে ক্যালকুলেশন ঘুরে যাবে, তারপর বাকি অঙ্ক তো পরে করবো। একদমই, যা করব লজিক্যালি করব, কিন্তু ওই কথাটা কি যে আমরা ওই কি অভ্যেস, কয়েকদিন পর অভ্যেস তৈরি হয়ে যাবে। আসলে আমরা সবাই খুব এই নামতার দিকে আর এই যে বর্গগুলো মুখস্থ করে দিয়ে প্রচণ্ড রকমভাবে মানে নেগলিজেন্সি করে, দূর ও তো খাতায় করে দিতে পারবো, 17 গুণ 7 তো আমি খাতায় করে করতে পারবো। ওই যে খাতায় যে করবো ওই টাইমটা নষ্ট করা মানেই, এই জন্য মুদি দোকানদারের ব্যবসায়ী যারা মুদি দোকানে হিসাব করে তোমার থেকে বেশি এগিয়ে আছে ক্যালকুলেশনে। হ্যাঁ একদম 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 একদম। তারা কিন্তু স্মার্ট ওয়েতে ক্যালকুলেশন করে, ঠিক আছে, এবং 2-3জন খদ্দেরকে একসাথে ছাড়ছে, একদিনকে একসাথে ছাড়ছে, একদমই তাই। তারা কি থোড়েই জানে নিয়ম কানুন, জানে না, কিন্তু তারা ব্রেনটাকে বেশি ব্যবহার করে, পেনের থেকে বেশি ব্রেন ব্যবহার করে। একদম একদম। এখানে অনেকেই আছে, ম্যাক্সিমাম স্টুডেন্টই আমাদের কলেজের স্টুডেন্ট, তো ম্যাক্সিমামই তার আর্টস ব্যাকগ্রাউন্ড, অঙ্ক ভয় পায়। আমি সবাইকে বললাম যে তোমরা অঙ্কটা ক্লাসটা করো। ম্যাক্সিমামই বলছে স্যার আপার প্রাইমারি করবো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, অঙ্ক কেন করবো? আমি তুমি অঙ্ক ক্লাসটা অ্যাটেন্ড করো। আমি বহুবার অনেকজনকে বুঝিয়েছি, আলাদা করে আমার ফোনে এসেছে, স্যার অঙ্ক পারবো আমি, ক্লাসটা যে করতে বলছেন। আমি বললাম তোমরা ক্লাসটা আগে করো, 2 দিন ক্লাস করো, তারপর যদি অঙ্ককে ভালো লাগে, ভালোবাসতে পারো, তাহলে করবে, না লাগে কোনো দরকার নেই, সোজা কথা। একদমই একদম। কিন্তু অঙ্ক শুনে আতঙ্ক, অঙ্ক শুনে ভয়, অঙ্কের ভয়ে